This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনকে ডিজিটাল এবং এই আপনাদের প্রিয় চ্যানেল এনকে ডিজিটালের উল্টো মাইক অনুষ্ঠানে আমি অরূপ সেনগুপ্ত আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় বাঙালির ব্যবহারিক জীবন থেকে বাংলা ভাষা হারাচ্ছে তার গুরুত্ব। দেখুন, ব্যবহারিক জীবন বলতে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার যে ব্যবহারিক জীবন বলতে আমরা ঠিক কি বোঝাতে চাইছি। ব্যবহারিক জীবন হলো আমাদের নৈমিত্তিক জীবন বা রোজকার জীবন, অর্থাৎ আমরা রোজ প্রতিদিন আমাদের বিভিন্ন মত প্রকাশ করি যে ভাষায়, সেই ভাষাটাকেই আমরা আমাদের মাতৃভাষা ব্যবহার করতে চাইছি। অর্থাৎ আমাদের ব্যবহারিক জীবনে বাংলা ভাষার যেন একটা যথেষ্ট উপস্থিতি থাকে, সেইটা নিয়েই আমাদের আজকের আলোচনা। কবি জীবনানন্দ দাশের একটি অত্যন্ত, আপনারা সকলেই হয়তো পড়েছেন, অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে আসিব একদিন কাঁঠাল ছায়ায়। প্রথমেই আমি জীবনানন্দ দাশের জন্মস্থান নিয়ে একটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। জীবনানন্দ দাশের বাংলাদেশে যেখানে জন্মভিটে ছিল, এই জন্মভিটের ঠিক পাশেই দুটো ওনার অত্যন্ত প্রিয় নদী বইত, একটি কীর্তনখোলা আর একটি ধানসিঁড়ি। ওই জন্য কলকাতায় বসে যখন জীবনানন্দ দাশ লিখছেন, তখন উনি মানস চক্ষে দেখতে পাচ্ছেন ওই ধানসিঁড়ি নদীটা, এবং ওনার মানস চক্ষে দৃষ্টপটে যখন ভেসে উঠছে ধানসিঁড়ি নদী, সেইটা ওনার কলম দিয়ে নিঃসৃত হয়ে ওনার কবিতার খাতায় লিপিবদ্ধ হয়েছে, এই বিখ্যাত কবিতা। দেখুন, আমরা আজকে একটু অনুসন্ধান করে দেখে নেব যে আমাদের বাঙালির ব্যবহারিক জীবনে বাংলা ভাষা কেন গুরুত্ব হারাচ্ছে। আমরা যদি স্বাধীনতার আগের ঘটনা বা স্বাধীনতার আগের সময়ের কথা একটু মনে করি, গঙ্গার তীরবর্তী বা উপকূলে বিস্তীর্ণ অঞ্চলে যে সকল শিল্প ছিল, সেই সকল শিল্পের কিন্তু আধিক্য ছিল অবাঙালি মজদুরদের। আপনারা চটকলের কথা ধরুন, এই অবাঙালি মজদুররা সংশ্লিষ্ট শিল্পগুলি যখন বন্ধ হয়ে গিয়েছে, তারা কিন্তু সপরিবার থেকে গেছেন রোজগারের চিন্তায় বা রোজগারের আশায় এই বাংলার নিশ্চিন্ত আশ্রয়। তারা কিন্তু আর তাদের মুলুক বা তাদের দেশে ফিরে যাননি। আবার যদি আমরা স্বাধীনতার অব্যবহিত পরে দেখি, স্বাধীনতার পরে মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে যে ব্রিটিশ পরিবাররা বসবাস করতেন, তারা তাদের খানসামা বা বাড়ির আর্দালি চাকর, এই জাতীয় বিশেষত অবাঙালি এবং অহিন্দু বেশ কিছু মানুষজনকে, যেটাকে তাদের ভাষায় আমরা থ্রো অ্যাওয়ে প্রাইস বলি, অর্থাৎ জলের দরে তাদের সম্পত্তি বিক্রি করে গিয়েছেন। অর্থাৎ এই অবাঙালি বা অহিন্দু জনগোষ্ঠীও কিন্তু কলকাতার বুকে পেয়েছে তাদের নিশ্চিন্ত আশ্রয় স্বাধীনতার পরে এবং স্বাধীনতার আগেও। আমাদের দেখতে হবে এই ক্ষেত্রে এই সকল জনগোষ্ঠীর জন্মের হারটা কি। আমরা যদি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে
বা NFHS5 এর কথা ধরি, তাহলে বাঙালিদের জন্মের হার সারা ভারতবর্ষে 1.9%। আমাদের এই পশ্চিমবাংলায়ও কিন্তু এর অন্যথা কিছু হয় না। অর্থাৎ আমি বলতে চাইছি যে অবাঙালি বা অহিন্দু জনগোষ্ঠীর থেকে আমাদের হিন্দু বাঙালি জনগোষ্ঠীর জন্মের হার অত্যন্ত কম। এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা দাঁড়ালো যেটা, আমরা যে ছোটবেলা থেকে একটা স্লোগান দেখেছি, দীর্ঘদিন ধরে এই স্লোগানটা সরকারি স্লোগান হিসেবে স্বীকৃতি পেয়ে এসছে, হাম দো হামারা দো। এটা যারা বানালেন তারা কতটা মেনেছেন আমার ঠিক জানা নেই, কিন্তু আমরা হিন্দু বাঙালিরা বা বাঙালি হিন্দুরা যেরকম ভাবে দেখেন, আমরা কিন্তু অত্যন্ত ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে এবং সমাজ সচেতন নাগরিক হিসেবে এই হাম দো হামারা দো মেনে চলেছি, যার জন্য আমাদের জন্মের হার নিরন্তর হ্রাস পেয়েছে। অপরপক্ষে অবাঙালি জনগোষ্ঠীর জন্মের হার কিন্তু হ্রাস পায়নি। অর্থাৎ আমি বোঝাতে চাইছি তাদের জন্মের হার নিরন্তর বৃদ্ধি পেয়েছে। দেখুন, বর্তমান প্রজন্মের কথাই যদি বলি, বর্তমান প্রজন্মের তাদের মধ্যে কিন্তু বই পড়বার যে অভ্যাস, এইটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আমার আজকেও একটা ভাবন ঘর আছে জানেন, ছাদের চিলেকোঠায়, ওখানে আমি বই পড়ি, রোজ পড়ি, সময় পেলেই পড়ি। বই পড়াটা আমার অভ্যাস। এই ভাবন ঘর আমি পেলাম কোত্থেকে? আমরা ছাত্রাবস্থায়, অন্তত আমি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা উপন্যাস পড়েছিলাম। উপন্যাসটার নাম মানব জমিন। এই মানব জমিনে শ্রীনাথ, মল্লীনাথ, দীপনাথ এই তিন ভাইয়ের আখ্যান অত্যন্ত জটিল কিন্তু অত্যন্ত সুচারুভাবে লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই বিখ্যাত উপন্যাস সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত। শ্রীনাথের একটি নিজস্ব ভাবন ঘর ছিল, যে ঘরটা ছিল একান্তই শ্রীনাথের। সেখানে সে তার লেখালেখি এবং পড়াশুনো নিয়ে তার নৈমিত্তিক ব্যস্ততা জারি ছিল। প্রত্যেকটা বাঙালি, আমি মনে করি, এইরূপ একটি ভাবন ঘরের খুব প্রয়োজন। একটা কিশোর মনন, সে তার মননকে জারিয়ে নেবে, সত্যজিতে জারাবে, সুকুমার রায়তে জারিয়ে নেবে, সে রবীন্দ্রনাথ পড়বে, সে শক্তি পড়বে, সুনীল পড়বে, আশুতোষ পড়বে, নারায়ণ সান্যাল পড়বে, নিহার রঞ্জন গুপ্ত পড়বে। যদি বই না পড়ে তাহলে একটা মানুষ কি করে বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবে? এই বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। আমরা ছাত্রাবস্থায়, একদম যখন ছোট কিশোর বয়সে, আমরা সুকুমার পড়েছি। হয়তো দীর্ঘদিন সুকুমার পড়িনি আর, কিন্তু আজকেও আমার একটা কবিতা এই আলোচনা প্রসঙ্গে আপনাদের সঙ্গে সেই আনন্দের স্বাদটুকু ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারছি না। সুকুমার রায় একটা কবিতা লিখেছিলেন বুঝিয়ে বলা। সেখানে তিনি কবিতাটি শুরু করছেন এইভাবে, ও শ্যামা দাস আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটাই বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নেন। মামার বেমো বদ্যি ডাকবি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাঁচবে মামা কি খেলে। জ্বর হয়েছে, মিথ্যে কথা, ওসব তোদের চালাকি, এই তো বাবা চেঁচাচ্ছিলি, শুনতে পাইনি কালাকি। এই যে অদ্ভুত ছন্দ মিল বা অন্ত মিল, যেটা পরবর্তীতে আমরা সত্যেন্দ্রনাথ দত্তের মধ্যে পাই, বর্ষে বর্ষে দলে দলে ছাত্র দ্বারা লিখেছিলেন উনি, ছন্দের জাদুকর। সুকুমার এই যে বুঝিয়ে বলা কবিতা, এই কবিতার একদম শেষ দিকে একটা অত্যন্ত সুন্দর উটোপিয়ার স্বাদ দিলেন আমাদের।
কল্পলোকের সরণি ধরে হেঁটে যাওয়ার দরজাটা যেন নিজে হাতে খুলে দিলেন। তিনি লিখছেন, অর্থাৎ কিনা এই যেমন ধর রোদ পড়েছে ঘাসেতে, আবার কিনা চাঁদের আলো পড়লো তারই পাশেতে, হয় না তো? কিন্তু কবেকার পড়া আমার সেই কবিতা, আমার কিন্তু সেই কল্পনার স্বাদ বা কল্পনা বিলাস আজও মনের মণিকোটায় সঞ্চিত, যেটা আমি আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি মনে প্রাণে বাঙালি হিসেবে। যথার্থ বাঙালি হতে পারছি কিনা আমরা, সেটা তো সমাজ বিচার করবে, সময় বিচার করবে, ভবিষ্যৎ বিচার করবে। কিন্তু মনে প্রাণে বাঙালি তো আমরা হতেই পারি, সেইটা হতে বাধা কোথায়? এই মুহূর্তে নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় এনকে ডিজিটাল চ্যানেলে উল্টো মাইক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের হাওড়া শহরে একজন মানুষ ছিলেন বলছি অত্যন্ত বেদনাহত হয়ে এই কারণে, তার কারণ কয়েক মাস আগে তিনি আমাদের ছেড়ে অনন্তলোকে যাত্রা করেছেন। ভবানী প্রসাদ মজুমদার, ওই যেরকম গেঁয়ো যোগে ভিক পায় না, ওই জন্য হাওড়াতে হয়তো অনেকে তাকে চিনতেন না, কিন্তু তার একটা লেখা, সেই লেখাটা ব্যঙ্গাত্মক বা শ্লেষাত্মক লেখা। এই শ্লেষাত্মক লেখা যেন চাবুক মারে আমরা যারা নিত্যকার জীবনে অবাঙালি হতে যেন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। এই আপনারা, আমি জানি না আমার সঙ্গে কতটা সহমত হবেন। আমাদের সময় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এইভাবে আমরা পড়াশোনা করেছি এবং আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, আমি একজন গর্বিত বেঙ্গলি মিডিয়াম। তাতে করে আমার ইংরাজি পড়তে বা ইংরাজি শিখতে কোনোরূপ অসুবিধা হয়নি। আজকের দিনে আপনি দেখবেন কিন্ডারগার্টেন স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে লেখাপড়া কতটা হচ্ছে আমার ঠিক জানা নেই। হচ্ছে না এই কথা বলবার আমার ধৃষ্টতা নেই, কিন্তু একটা ছেলে যে কিনা বাঙালি, সে মনে প্রাণে কতটা বাঙালি হতে পারছে ওই জাতীয় স্কুলগুলোতে পড়ে, এই বিষয় কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখুন, বাঙালি ছেলের নাম আজকাল কিন্তু আর নিমাই হয় না, নিতাইও হয় না। মেবি বা সম্ভবত ওইগুলো একটু ব্যাকডেটেড বা পুরনোপন্থী, কিন্তু তাই বলে বাঙালি ছেলের নাম আরাব হচ্ছে, আয়ুষ হচ্ছে, বাঙালি মেয়ের নাম সুহানা হচ্ছে, এইটা হজম করতে একটু কষ্ট হচ্ছে বই কি বাঙালি হিসেবে। এই কষ্ট ভবানী প্রসাদ তার কবিতার মাধ্যমে আমাদেরকে বলে গেছে। আসুন একটু দেখে নিই। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা মেনে নিতে লজ্জা কিসে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। দেখুন, আমরা আজকাল আমাদের সমাজ জীবনে আমাদের চারপাশে যা ঘটছে, একটি যেন অদ্ভুত মিশ্র সংস্কৃতি বা কসমোপলিটান অ্যাটিটিউড আমাদের বাঙালিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একটা গাজোয়ারি অনুবাদ চলছে। কিরকম? আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেব।
আমরা বাঙালিরা একটা কথা এখন ভয়ঙ্করভাবে ব্যবহার করছি। রোজ প্রতিদিন আপনি রাস্তায়, বাজারে, হাটে, দোকানে, সর্বত্র এই কথাটা শুনতে পাবেন। কেন কি? কেন কি বলে আমরা ছোটবেলা থেকে বাংলায় কোনো কথা আছে বলে জানতাম না। এই কেন কিটা এসছে হিন্দি কিউ কি থেকে। অর্থাৎ আমরা গাজোয়ারি অনুবাদে কিউ কিটাকে কেন কি করে নিয়েছি, কারণ কথাটা আমরা ভুলে যাচ্ছি। ওই যে ছেলেটা দেখছেন, ওই ছেলেটার ব্যাপারটা আলাদাই। আমরা কিন্তু আগে বলতে শিখেছিলাম যে ওই ছেলেটার ব্যাপারটাই আলাদা। এই যে হস্যইটা ব্যাপারটা থেকে সরে গিয়ে আলাদা পাশে গিয়ে স্থান করে নিল, আলাদাই হয়ে গেল আলাদাটা। এই আলাদাটা আলাদাই হয়েছে হিন্দির আলাগ হি থেকে। এই ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা একদম বাপের উপরে গেছে। আমি তো প্রথমে বুঝতেই পারতাম না, বিশ্বাস করুন। আমি ভাবলাম যে বোধহয় এ বাপের থেকে উপরে গেছে মানে কি, তার মানে বাপের থেকে কি সম্মানে বড় হয়ে গেল না কি, কিসে হলো, অর্থনীতিতে বড় হলো। পরে বুঝলাম যে ইয়ে লড়কা বাপ পার গায়া হয়। এইটার হিন্দি অনুবাদ হচ্ছে বা বাংলার গাজোয়ারি অনুবাদ হচ্ছে এই ছেলেটা বাপের ওপরে গেছে। এই গাজোয়ারি অনুবাদগুলো আজকাল কিন্তু আমাদের খুব পীড়া দিচ্ছে। বাঙাল বা বাঙালি যা বলেন আপনি, এই বাঙালি বাড়িতে বা বাঙালি পরিবারেতেও কিন্তু আমরা বহু জায়গায় শুনতে পাচ্ছি, তোমরা চলে এসো, খাবার লাগিয়ে দিয়েছি। কোথায় লাগাবে? গালে, কপালে? খাবার লাগিয়ে দেওয়া যায় না, খাবার বেড়ে দেয়। আমাদের মা, জেঠিমা, দিদিমা, ঠাকুমারা খাবার বেড়ে দিতেন, পরিবেশন করতেন। আমরা সেই খাবার স্বাদ গ্রহণ করতাম। এই খাবার লাগিয়ে দিয়েছে, এটা হচ্ছে খানা লাগা দিয়া। এই গাজোয়ারি অনুবাদটা চলছে। বাঙালি আজকাল সকালবেলা নান্দিমুখ করছে বিয়েতে, বিকেলবেলা সঙ্গীত, ধুমধুমার নাচ, উদ্দাম নাচ, উদ্দাম গান চলছে। অসুবিধা নেই, নাচ গান সংস্কৃতির অঙ্গ। কিন্তু আমরা এই যে অবাঙালি সংস্কৃতিটাকে আমাদের সংস্কৃতির মধ্যে জোর করে আনয়ন করবার চেষ্টা করছি, এইটা আমাদের চিত্তকে একটা পীড়াই দিচ্ছে। কিন্তু সকালবেলা গায়ে হলুদে ডুরে শাড়ি পরছে, বিকেলবেলায় লেহেঙ্গা। তার মানে কি দাঁড়ালো? সংস্কৃতি আক্রান্ত, ভাষা আক্রান্ত। পক্ষান্তরে আমরা বাঙালিরাও কিন্তু সমাজ জীবনে প্রতিটি মুহূর্তে এই জাতীয় মিশ্র সংস্কৃতির থেকে বা মিশ্র সংস্কৃতির দ্বারা আক্রান্ত হচ্ছে। এই গাজোয়ারি অনুবাদ তো সব জায়গায় চলে না। আমরা রবীন্দ্রনাথকে এলিগেন্ট ইংলিশ লিখতে দেখেছি, আমরা যেটুকু লেখাপড়া করেছি বা পড়াশোনা করেছি। চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা স্থির, জ্ঞান যেতা মুক্ত, যেতা গৃহের প্রাচীর। রবীন্দ্রনাথ কি লিখলেন? But the mind is without fear and the head is held high, but knowledge is free. একদম ভাষানুবাদ, একই সাথে ভাবানুবাদ। একজন বাঙালি বা একটা বাঙালি কিশোর, একটা বাঙালি যৌবন, একটা বাঙালি যুবক, সে রবীন্দ্রনাথ পড়বে না? সে নজরুল পড়বে না? সুনীল পড়বে না? শীর্ষেন্দু পড়বে না? শক্তি পড়বে না? সুভাষ মুখোপাধ্যায় পড়বে না? কি করে সম্পৃক্ত হবে বাঙালি সাহিত্যের সঙ্গে, বাংলা সাহিত্যের সঙ্গে? সে কিভাবে সম্পৃক্ত হবে? এই ছেলেটাই তো মিশ্র সংস্কৃতির প্রভাবে বা মিশ্র সংস্কৃতির কুপ্রভাবে আগামী দিনে
রবীন্দ্রনাথের গানের অনুবাদ করবে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, ছেলেটি গেয়ে উঠবে মেরে সর পটক দে তেরে টেংরি পর। এইভাবে এগিয়ে যাবে কি বাংলা সংস্কৃতি? আসুন আমরা সকলে মিলে বাঙালির সংস্কৃতি, আমাদের সংস্কৃতি, বাঙালির ভাষা, আমাদের ভাষা আমরা রক্ষা করি। দেরিতে হলেও একজন বিশেষ মানুষ যিনি আমাদের গর্ব, সনেট বা চতুর্দশপতি, কবিতার যিনি প্রবক্তা মাইকেল মধুসূদন দত্ত, অনেক দেরিতে হলেও লিখে গিয়েছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি করি অবহেলা। এই অবহেলা বাংলার সমাজ জীবন মেনে নেবে না, বাঙালির সমাজ জীবন মেনে নেবে না। সেই কারণেই মাইকেলকে লিখতে হয়েছিল, একেই কি বলে সভ্যতা? দুটো রম্য রচনার কথা আমি বলবো। একটা লিখেছিলেন বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, আর একটি লিখেছিলেন একেই কি বলে সভ্যতা। আপনারা দেখবেন ইউরোপ আমেরিকাতে সেখানে যে সমস্ত বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু সাহিত্য অর্থাৎ বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই সমস্ত বিষয়গুলোকে, গান, নৃত্যনাট্য, আপনারা ভাবুন তো। আমি মাঝখানেতেই আরো একটা কথা আপনাদের সঙ্গে বা আরো একটা অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নেয়ার লোভ সামলাতে পারছি না। শিলং পাহাড়ের বুকে হাঁটতে হাঁটতে নিবারণ চক্রবর্তী ছদ্মনামে একজন মানুষ, অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ, বাঙালির রবীন্দ্রনাথ, তিনি কলম ধরেছিলেন অমিত রায়, লাবণ্য, শোভনলাল, কেটি। এই যে অমিত রায়, লাবণ্য এবং শোভনলাল, এই যে অদ্ভুত একটা ত্রিকোণ প্রেম, তদানীন্তন সময় কতটা আধুনিক ছিল, কতটা সমকালীন ছিল। এক অবিস্মরণীয় কলম, প্রাতঃস্মরণীয় কলম। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। তবে কি জানেন, আমরা সকলেই তো সোনার কেল্লা দেখেছি মানিকবাবু। সোনার কেল্লাতে হঠাৎ করেই প্রথম আলাপে ফেলুদা মন্দার বোসকে বললেন, আপনি এতদিন বিদেশে ছিলেন কিন্তু আপনার বাংলাটা দেখছি মরচে ধরেনি। মন্দার বোস কিন্তু শটান উত্তর দিলেন, এটা অভ্যাসের ব্যাপার জানেন, যদি আমি মনে করি ভুলে যাব, আমি 6 মাসেই ভুলে যাব, আর যদি মনে করি ভুলবো না, 6 বছরেও ভুলবো না। আমি মন্দার বোসের সূত্র ধরে বলি, 60 বছরেও ভোলা যাবে না, 600 বছরেও ভোলা যাবে না। এতটাই সুমিষ্ট, এতটাই সম্পৃক্ত আমাদের সাথে, আমাদের সমাজ জীবনের সাথে, আমাদের হৃদয়ের সাথে, আমাদের মননের সাথে আমাদের বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা। তো আসুন না সবাই মিলে আমরাই রক্ষা করি। বাংলা ভাষা যেন বাঙালির সমাজ জীবনে উপেক্ষিত না হয়, সে যেন আমাদের নিত্যকার জীবনে আমাদের রোজনাম চায়। প্রতিদিন আমার মাতৃভাষা সে যেন সমাদৃত হয়, আমরা যেন তাকে দূরে ঠেলে না দিই। আজ এই পর্যন্তই। আবার আসবো আপনাদের প্রিয় এনকে ডিজিটাল চ্যানেলে, আমি অরূপ সেনগুপ্ত, উল্টো মাইক অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার।